শহরের বুকে সবচেয়ে অভিজাত ও ব্যয়বহুল এলাকা হল গুলশান। সূর্য ডোবার সাথে সাথেই এখানকার চারপাশ যেন এক ভিন্ন জগতে পরিণত হয়। রাজপথে বিলাসবহুল গাড়ির গতির ঝলকানি, চোখ ধাঁধানো অট্টালিকার নিয়ন আলো আর তথাকথিত এলিট সমাজের আভিজাত্যের প্রদর্শনীই যেন এখানকার মানুষের মূল পরিচয়। এই এলাকার অলিখিত নিয়মই হল, এখানে মানুষের মূল্যায়ন তার চরিত্র বা মনুষ্যত্ব দিয়ে হয় না, হয় তার পরনের ব্র্যান্ডেড পোশাক, হাতের লেটেস্ট মডেলের ফোন, গাড়ির লোগো এবং নামের শেষের পদবি দিয়ে। এই মেকি আর চাকচিক্যময় জগতেরই এক সুদৃশ্য প্রাসাদের মতো সাদা ভিলায় বসবাস করত আহানা চৌধুরী। বিধাতা তাকে রূপ দিয়েছিলেন অকৃপণ হাতে, কিন্তু সেই রূপের সাথে তার প্রতিটি পদক্ষেপে মিশে থাকত এক তীব্র দাম্ভিকতা। তার চলনে ছিল অহংকারের ছোঁয়া, কথায় ছিল এক ধরনের তীক্ষ্ণ আভিজাত্য, আর চোখের দৃষ্টিতে থাকত এমন এক শীতল অবজ্ঞা যা নিমিষেই সামনের মানুষটিকে তার নিচু অবস্থান মনে করিয়ে দিতে বাধ্য করত। শহরের নামিদামি সব ফ্যাশন শো বা পার্টিতে সে ছিল মধ্যমণি। সোশ্যাল মিডিয়ায় তার এক একটি ছবিতে বয়ে যেত প্রশংসার বন্যা। তার চারপাশে সবসময় এমন একদল চাটুকার ঘুরঘুর করত, যারা তার প্রতিটি অর্থহীন কথায়ও করতালি দিত। কিন্তু আহানার সবচেয়ে বড় বর্ম তার সৌন্দর্য বা সম্পদ ছিল না, ছিল তার আকাশচুম্বী অহংকার। ছোটবেলা থেকেই তাকে একটি বিষাক্ত মন্ত্র শেখানো হয়েছিল, দুনিয়াটা কেবল সমকক্ষেদের জন্যই। তার মা প্রায়শই তাকে বলতেন, আহানা, মনে লাগবে, সম্পর্ক বা বন্ধুত্ব সব সময় নিজের স্তরের মানুষের সাথেই করতে হয়। নিচুতলার মানুষদের দিকে হাত বাড়ালে তারা সেই হাত ধরে ঘাড়ে উঠে বসতে চাইবে। তার বাবা ইমতিয়াজ চৌধুরী ছিলেন দেশের অন্যতম শীর্ষ রিয়েল এস্টেট ধনকুবের। সমাজের সবচেয়ে প্রভাবশালী মহলে তার ওঠা বসা। বহু বছর আগে যৌবনের এক আবেগময় মুহূর্তে তিনি তার অন্তরঙ্গ বন্ধু সিকান্দর রহমানকে কথা দিয়েছিলেন যে তাদের ছেলেমেয়েরা বড় হলে দুই পরিবারের এই বন্ধুত্ব আত্মীয়তায় রূপ নেবে। সেই পুরনো প্রতিশ্রুতি রক্ষার্থেই শৈশবেই সিকান্দর রহমানের ছেলে জিয়ান রহমানের সাথে আহানার বাগদান সম্পন্ন হয়েছিল। জিয়ান রহমান এই নামটির ওজন শুধু দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল না, আন্তর্জাতিক ব্যবসায়ী মহলেও তা প্রবল শ্রদ্ধার সাথে উচ্চারিত হতো। বিশাল সব ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, টেকসই আবাসন শিল্প, আধুনিক প্রযুক্তির প্রসার থেকে শুরু করে দেশের শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা, সবখানেই তার অবাধ বিচরণ। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এত বড় সাম্রাজ্যের অধিপতি হয়েও তার মধ্যে সাধারণ ধনীদের মতো কোনো দেখনদারি ছিল না। তাকে যারা চিনত তারা জানত যে জিয়ান সম্পদের দিক থেকে যতটা পাহাড়সম, ব্যক্তিজীবনে ঠিক ততটাই মাটির কাছাকাছি একজন মানুষ। তবে জিয়ানের মনে দীর্ঘকাল ধরে একটি কাঁটা বিঁধেছিল। সে প্রায়ই ভাবত, আহানা কি কোনোদিন আমাকে মানুষ হিসেবে ভালোবাসবে, নাকি তার চোখ কেবল আমার বিশাল সম্পত্তি আর পদবীর দিকেই আটকে থাকবে। ছোটবেলায় পরিবারের ঠিক করে দেওয়া এই বাগদান তার কাছে কোনো রূপকথার প্রেম ছিল না, বরং ছিল এক বিশাল সামাজিক দায়িত্ব। অনেকবার তার মনে হয়েছে নিজের আসল পরিচয় লুকিয়ে একদম সাধারণ বেশে আহানার সামনে গিয়ে দাঁড়াবে, তার সাথে সময় কাটাবে, মানুষ হিসেবে তাকে বোঝার চেষ্টা করবে। কিন্তু পরক্ষণেই একরাশ সংশয় তাকে ঘিরে ধরত। যে সম্পর্কের ভিত তৈরি হবে ছলনার উপর, সেই সম্পর্ক কি আদৌ দীর্ঘস্থায়ী হবে? একদিন গোধূলি লগ্নে নিজের বহুতল কর্পোরেট অফিসের বিশাল কাচের জানালার সামনে দাঁড়িয়ে জিয়ান বাইরের আলোকিত শহরের দিকে তাকিয়েছিল। তার হাতে ধরা ছিল একটি বিখ্যাত লাইফস্টাইল ম্যাগাজিন, যেখানে আহানার একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে। ম্যাগাজিনের পাতায় আহানার একটি উদ্ধৃতি জ্বলজ্বল করছিল, আভিজাত্য হয়তো শুধু টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু পকেটে টাকা না থাকলে আভিজাত্যের কোনো অস্তিত্বও থাকে না। সাক্ষাৎকারটি পড়ে জিয়ান ম্যাগাজিনটি বন্ধ করে দিল এবং তার ঠোঁটের কোণে এক চিলতে বিষণ্ণ হাসি ফুটে উঠল। হয়তো সময় এসেছে মুখোমুখি হওয়ার, সে নিজের মনেই ফিসফিস করে উঠল। তবে জিয়ান রহমান হিসেবে নয়, সম্পূর্ণ নিজের মতো করে। ঠিক সেই সপ্তাহেই চৌধুরী ভিলায় এক চোখ ধাঁধানো পার্টির আয়োজন করা হল। উপলক্ষে ছিল আহানার নিজস্ব একটি নতুন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ডের প্রি লঞ্চ ইভেন্ট। শহরের বাঘা বাঘা শিল্পপতি, গ্ল্যামার জগতের তারকা, বিখ্যাত ফ্যাশন ডিজাইনার থেকে শুরু করে মিডিয়ার রথী মহারথীরা সবাই সেখানে উপস্থিত। পুরো প্রাসাদটিকে বিদেশ থেকে আনা দুর্লভ ফুল আর সোনালি আলো দিয়ে রাজকীয়ভাবে সাজানো হয়েছিল। ভেতরের সুবিশাল হলে বাজছিল লাইভ জ্যাজ মিউজিক,
আর প্রতিটি ভিআইপি অতিথির প্রবেশ মাত্রই জ্বলে উঠছিল অসংখ্য ক্যামেরার ফ্ল্যাশ। সেদিন সন্ধ্যায় রূপলি সুতোর ভারী কাজের একটি ডিজাইনার গাউন পরিহিত আহানাকে আক্ষরিক অর্থেই কোনো বিদেশি রাজকন্যার মতো দেখাচ্ছিল। তার চারপাশে ঘিরে ছিল তার ঘনিষ্ঠ চামচাদের দল, নোভা, সাইমা এবং লিসা। তারা প্রতি মুহূর্তে আহানার স্তুতি গাইতে গাইতে যেন হাঁপিয়ে উঠছিল। আহানা, আজ রাতের পুরো ফোকাস তো কেবল তোমার ওপরই, নোভা উচ্ছ্বসিত হয়ে বলল। আহানা ঠোঁট বাঁকিয়ে এক চিলতে অহংকারী হাসি দিয়ে জবাব দিল, ফোকাস তো আমার ওপর থাকবেই, বাকিরা তো এখানে স্রেফ ব্যাকগ্রাউন্ড প্রপস। ঠিক সেই জমকালো মুহূর্তেই ভিলার প্রধান ফটকে এক অদ্ভুত চাঞ্চল্যের সৃষ্টি হল। বাইরে এসে থামল খুব সাধারণ রংচটা ধূসর রঙের একটি মাঝারি মানের গাড়ি। সেই গাড়ি থেকে নেমে এলো দীর্ঘদেহী, অত্যন্ত শান্ত ও সৌম্য চেহারার এক যুবক। তার পরনে ছিল একটি খুব সাধারণ হালকা নীল রঙের সুতির পাঞ্জাবি, কিছুটা পুরনো হয়ে আসা ডেনিম জিন্স, সাধারণ চামড়ার স্যান্ডেল আর হাতে মাঝারি আকারের একটি কাগজের উপহারের ব্যাগ। তার হাতে ছিল না কোনো রোলেক্স ঘড়ি, চারপাশে ছিল না কোনো বডিগার্ডের বহর, এমনকি তার হাঁটা চলায় ছিল না কোনো কৃত্রিম গাম্ভীর্য। এই যুবকটিই ছিল জিয়ান রহমান, কিন্তু এই অতি সাধারণ রূপে দেশের অন্যতম শীর্ষ ধনকুবেরকে চিনে ফেলা মোটেও সহজ কাজ ছিল না। গেটের নিরাপত্তারক্ষী তাকে পা থেকে মাথা পর্যন্ত সন্দেহজনক দৃষ্টিতে জরিপ করল। কোথায় যাওয়ার চেষ্টা করছেন? রক্ষীটি বেশ রুক্ষ গলায় পথ আটকে দাঁড়াল। আমি আহানা চৌধুরীর সাথে একটু দেখা করতে চাই, জিয়ান অত্যন্ত ধীর ও শান্ত কণ্ঠে উত্তর দিল। রক্ষীর কপালে ভাঁজ পড়ল। ইনভিটেশন কার্ড আছে? না, নেই, তবে আপনি ভেতরে গিয়ে তাকে শুধু একটু খবর দিন যে আমি এসেছি, সে ঠিকই বুঝতে পারবে। রক্ষীর কাছে পুরো বিষয়টি খুবই সন্দেহজনক ঠেকল, কিন্তু এত বড় একটি হাই প্রোফাইল পার্টিতে গেটের সামনে কোনো রকম সিন ক্রিয়েট করতে না চেয়ে সে ভেতর থেকে একজন স্টাফকে ডেকে পাঠাল। খবরটি হাত ঘুরে শেষমেশ আহানার কানে পৌঁছাল। ম্যাম, কেউ একজন গেটে দাঁড়িয়ে আছেন, আপনার সাথে দেখা করতে চাইছেন। একজন ওয়েটার এসে বিনীতভাবে জানাল। আহানা নিজের ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিতে দিতে আনমনেই জিজ্ঞেস করল, কে সে? নাম বলতে চাইলেন না, শুধু বললেন যে আপনি নাকি তাকে দেখলে ঠিকই চিনে ফেলবেন। আহানা চরম বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেলল। এ আবার কোন নতুন নাটক? চলো তো দেখি কে এসেছে। সে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে মূল দরজার দিকে এগিয়ে গেল। পার্টির অনেক অতিথি স্বাভাবিক কৌতূহলবশত সেদিকে তাকাতে শুরু করল। যেই মুহূর্তে আহানার দৃষ্টি গেটে দাঁড়িয়ে থাকা সেই সাদামাটা পোশাকের যুবকের উপর পড়ল, তার চোখে বিস্ময়ের চেয়েও এক তীব্র ঘৃণা ও অবজ্ঞা ফুটে উঠল। তুমি? আহানা কপাল কুঁচকে অত্যন্ত তাচ্ছিল্যের সুরে প্রশ্ন করল, তুমি এখানে আমার সাথে দেখা করতে এসেছ? জিয়ান তার মুখে সেই প্রশান্ত হাসিটি ধরে রেখেই বলল, হ্যাঁ, তোমার সাথে আমার কয়েক মিনিটের জন্য একটু কথা বলার ছিল। আহানার বান্ধবীরা একে অপরের দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে শুরু করল। নোভা ফিসফিস করে বলল, দেখে তো মনে হচ্ছে কোনো পাতি ফ্যান বয়। সাইমা হাসি চেপে মন্তব্য করল, অথবা কোনো ব্যর্থ রোম্যান্টিক কবি। আহানা জিয়ানকে পা থেকে মাথা পর্যন্ত এমনভাবে দেখল যেন তার সামনে কোনো আবর্জনা পড়ে আছে। সিরিয়াসলি? সে তীক্ষ্ণ গলায় বলল, তোমার কি সত্যিই মনে হয় যে এই ভিখারির মতো বেশভূষা নিয়ে তুমি আমার এই পার্টিতে ঢুকে আমার সাথে কথা বলার যোগ্যতা রাখো? জিয়ান বিন্দুমাত্র বিচলিত না হয়ে একই রকম শান্ত গলায় উত্তর দিল, পোশাক তো কেবল বাইরের আবরণ মাত্র আহানা। আমি তো এখানে কেবল একজন মানুষ হিসেবে তোমার সামনে এসে দাঁড়িয়েছি। এই কথা শোনা মাত্রই আশেপাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন অতিথি হো হো করে হেসে উঠল। আহানা এক হিম শীতল হাসি দিয়ে বলল, মানুষ? দেখো, আমার কাছে দুনিয়ার সব ফালতু মানুষের জন্য সময় বরাদ্দ নেই, আর যেসব লোক বিনা আমন্ত্রণে নির্লজ্জের মতো অন্যের পার্টিতে ঢুকে পড়ে তাদের অন্তত এই সাধারণ জ্ঞানটুকু থাকা উচিত যে পৃথিবীর সব জায়গায় তাদের ঢোকার অধিকার নেই। জিয়ান কোনো প্রতিবাদ করল না, সে বরং আরও এক পা এগিয়ে এলো, তার গলার স্বর আগের মতোই ধীরস্থির রইল। আমি আসলে শুধু এটা বোঝার জন্য এসেছিলাম যে তুমি একজন মানুষকে ঠিক কোন দৃষ্টিতে মূল্যায়ন করো। আহানা দুই হাত বুকের কাছে গুটিয়ে নিল। মানুষকে মূল্যায়ন? আমি মানুষকে খুব স্পষ্টভাবেই মূল্যায়ন করি। কেউ যদি আমার সামনে এসে দাঁড়ায় এবং তার বেশভূষাই বলে দেয় যে সে কোনো বস্তি থেকে উঠে এসেছে, তাহলে তাকে মূল্যায়ন করতে আমার 1 সেকেন্ডও লাগে না। আর তোমার সেই প্রথম দর্শন যদি সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়? জিয়ান শান্ত দৃষ্টিতে প্রশ্ন করল। আহানা তাচ্ছিল্যের সাথে তালি বাজিয়ে খিলখিল করে হেসে উঠল। ও, তাহলে এখন তুমি আমাকে দর্শনের ক্লাস নেবে? শোনো ছেলে, আমার সমকক্ষ হয়ে আমার সামনে দাঁড়ানোর জন্য শুধু বেহায়াপনা থাকলেই হয় না, সেই স্ট্যাটাস আর যোগ্যতাও অর্জন করতে হয়।
পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন বিত্তবান যুবক একথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ল। তাদের মধ্যে একজন মন্তব্য ছুড়ে দিল, ভাই, তুমি একদম ভুল ঠিকানায় চলে এসেছ। আহানা আরও এক ধাপ এগিয়ে বলল, তোমাদের মতো রাস্তার লোকেরা তো আমাদের বাড়ির বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে সেলফি তোলারও যোগ্যতা রাখে না, আর তুমি সোজা বাড়ির ভেতরে চলে এসেছ। কোন সাহসে? তুমি কি স্বপ্নেও ভেবেছিলে যে আমি তোমার মতো একটা ফেলনার সাথে দাঁড়িয়ে গল্প করব? জিয়ানের চোখের তারায় এই প্রথমবার একটি গভীর ক্ষতের ছায়া ভেসে উঠল, কিন্তু তার বাহ্যিক আচরণে তখনও অদ্ভুত এক সংযম ছিল। সে খুব ধীর লয়ে স্পষ্ট উচ্চারণে বলল, যদি আমি সেই ব্যক্তিই হই যার সাথে খুব শীঘ্রই তোমার পুরো জীবনটা জড়াতে চলেছে, তখন কি হবে? এই একটি বাক্য যেন পুরো হলে একটি বোমার মতো ফাটল, আর পরক্ষণেই হাসির এক বিশাল রোল উঠল। আহানা এত বিকট শব্দে হেসে উঠল যে হলের দূরবর্তী অতিথিরাও কৌতূহলী হয়ে তাদের দিকে এগিয়ে আসতে লাগল। তুমি? আহানা হাসতে হাসতে যেন লুটিয়ে পড়ছিল। তুমি আমার হবু স্বামী? মাই গড! এরপর সে তার বন্ধুদের দিকে ঘুরে বলল, যদি এই ফালতু কথাটা সত্যিই হয় না, তাহলে আমি এখনই সবার সামনে ওর পা ধরে ক্ষমা চাইতে রাজি আছি। ভিড় করা মানুষগুলো আবারও অট্টহাসিতে ফেটে পড়ল। জিয়ান একবার চারপাশের মানুষগুলোর দিকে নজর বোলাল। কেউই তার কথা বিন্দুমাত্র বিশ্বাস করতে রাজি ছিল না। সবার চোখে ছিল কেবল তার সস্তা পোশাকের প্রতি চরম উপহাস। সে পুনরায় আহানার দিকে দৃষ্টি ফেরাল, এক দীর্ঘ, স্থির এবং ভেদ করা দৃষ্টি। তুমি আসলে আমাকে চেনার বিন্দুমাত্র চেষ্টাই করনি, জিয়ান অত্যন্ত ধীর এবং ভারী কণ্ঠে বলল। তুমি শুধু আমাকে তোমার নিক্তিতে মেপেছ, আর সেই মাপকাঠি ছিল আমার পায়ের পুরনো জুতোজোড়া। এই কথাগুলো বলেই জিয়ান আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না। শান্ত পায়ে ঘুরে মূল ফটকের দিকে পা বাড়াল। পেছন থেকে আহানা চিৎকার করে বলে উঠল, আর শোনো, পরের বার এই লেভেলের কোনো বাড়িতে ঢোকার আগে নিজের মুখটা একবার আয়নায় দেখে নিও। আশেপাশের এলিট সমাজ আবারও হাসিতে ফেটে পড়ল। কিন্তু সেই তাচ্ছিল্যের হাসির রেশ পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগেই চৌধুরী ভিলার বাইরের পরিবেশ নাটকীয়ভাবে বদলে যেতে শুরু করল। জিয়ান হেঁটে বেরোনোর কয়েক মুহূর্তের মধ্যেই গেটের সামনে এসে সশব্দে ব্রেক কষল দুটি অত্যাধুনিক কালো রেঞ্জ রোভার। তারপর এক এক করে আরও 4টি বিলাসবহুল কালো এসইউভি এসে কনভয় তৈরি করল। মুহূর্তের মধ্যে কালো স্যুট পরা একদল পেশাদার নিরাপত্তারক্ষী গাড়ি থেকে নেমে পুরো এলাকার পজিশন নিয়ে নিল। ভিলার নিজস্ব সিকিউরিটি আর স্টাফদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেল। ইভেন্টের প্রধান ম্যানেজার প্রায় ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে হলের ভেতরে প্রবেশ করলেন। স্যার, স্যার, ওনারা এসে গেছেন, রহমান গ্রুপের কর্তা ব্যক্তিরা পৌঁছে গেছেন। তিনি রীতিমতো হাঁপাতে হাঁপাতে ইমতিয়াজ চৌধুরীর কাছে খবরটি দিলেন। ইমতিয়াজ চৌধুরী তার ভিআইপি অতিথিদের ছেড়ে তড়িঘড়ি করে সোফা থেকে লাফিয়ে উঠলেন। কি বলছো, জিয়ান এসছে? তিনি চরম নার্ভাস হয়ে প্রশ্ন করলেন। জি স্যার, স্বয়ং মিস্টার জিয়ান রহমান এসছেন। খবরটি কানে আসা মাত্রই আহানার হাতের শ্যাম্পেনের গ্লাসটি সশব্দে মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। তার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সে অবিশ্বাস আর চরম আতঙ্কের দৃষ্টিতে গেটের দিকে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে কনভয়ের ঠিক মাঝখানের সবচেয়ে দামি গাড়িটির দরজা খুলে গেল। কালো রঙের একটি অত্যন্ত দামি ইতালিয়ান টার্টলনেক স্যুট পরা এক যুবক গাড়ি থেকে নিচে নামল। তার হাঁটা চলায় এক মাপা রাজকীয়তা, চেহারায় সেই একই শান্ত অথচ ইস্পাতের মতো দৃঢ়তা। হ্যাঁ, এই সেই একই চোখ, সেই একই মুখাবয়ব, সেই একই মানুষ। সে জিয়ানই ছিল, কিন্তু এখন আর সে একা নয়। তার চারপাশে এখন ঘিরে আছে তার বিশাল সাম্রাজ্যের নাম, তার অগাধ ক্ষমতা আর তার আসল পরিচয়। একটু আগে যে ভিড়টা এই মানুষটির সাধারণ পোশাক নিয়ে দাঁত কেলিয়ে হাসছিল, তারা এখন যেন পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। ভয়ে আর শ্রদ্ধায় তাদের মাথা স্বয়ংক্রিয়ভাবে নিচু হয়ে গেল। যে বান্ধবীরা একটু আগে তাকে নিয়ে রসিকতা করছিল, তাদের মুখের রক্ত যেন কেউ নিমিষে শুষে নিয়েছে। আর আহানা, সে যেন আক্ষরিক অর্থেই মাটিতে জমে বরফ হয়ে গেল। জিয়ান অত্যন্ত ধীর ও গম্ভীর পদক্ষেপে হলের ভেতরে প্রবেশ করল। একটু আগের সেই কোলাহলমুখর হলটিতে এখন পিনপতন নীরবতা, যেন কারো শ্বাস ফেলার শব্দেও শোনা যাচ্ছিল না। সে সোজাসুজি হেঁটে এসে একদম আহানার মুখোমুখি দাঁড়াল। কয়েক মুহূর্ত সেখানে কেবল এক হিমশীতল নীরবতা বিরাজ করল। তারপর জিয়ান তার সেই শান্ত কিন্তু গমগমে কণ্ঠে প্রশ্ন করল, কি, এবার কি আমাকে চিনতে পারছ? আহানার ঠোঁট দুটো থর থর করে কাঁপছিল। তার গলা দিয়ে যেন কোনো স্বর বের হতে চাইছিল না। জি, জিয়ান, আমি সত্যি বুঝতে পারিনি। জিয়ান হাত তুলে তাকে মাঝপথেই থামিয়ে দিল। তুমি জানতে না যে আমি কে, এটা তোমার কোনো অপরাধ ছিল না।
কিন্তু তুমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করো যে মানুষটিকে দেখতে অতি সাধারণ সে কোনোভাবেই ন্যূনতম সম্মান পাওয়ার যোগ্য নয়। এটা তোমার কোনো ভুল নয় আহানা, এটা তোমার নোংরা মানসিকতা। পুরো হলের প্রতিটি মানুষ শ্বাস বন্ধ করে এই দৃশ্য দেখছিল। জিয়ান একবার পুরো হলরুমের দিকে তার তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে আনল, তারপর বলল, আমি আজ এখানে ইচ্ছে করেই আমার আসল পরিচয় লুকিয়ে এই সাধারণ পোশাকে এসেছিলাম। আমি শুধু দেখতে চেয়েছিলাম যে এই প্রাসাদের মানুষেরা একজন মানুষকে তার আচরণ ও মনুষ্যত্ব দিয়ে বিচার করে, নাকি তার গায়ের লেবেল আর ব্র্যান্ডের ট্যাগ দিয়ে। আমি আমার উত্তর খুব ভালোভাবে পেয়ে গেছি। আহানার চোখ উপচে ততক্ষণে জল গড়িয়ে পড়তে শুরু করেছে। আই এম সো সরি, সে কাঁপা কাঁপা গলায় প্রায় ফিস ফিস করে বলল, প্লিজ সরি। জিয়ান খুব শান্ত স্বরে তার কথার উত্তর দিল, তুমি আমাকে প্রত্যাখ্যান করনি আহানা, তুমি অপমান করেছ সাধারণত্বকে। তুমি আজ এতগুলো মানুষের সামনে একজন মানুষের আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছ। তুমি প্রমাণ করেছ যে তোমার অভিধানে সম্মান শব্দটা কেবল তাদের জন্যই সংরক্ষিত যারা টাকার গরম আর জাঁকজমক নিয়ে তোমার সামনে এসে দাঁড়ায়। পরিস্থিতি বেগতিক দেখে ইমতিয়াজ চৌধুরী দ্রুত তাদের মাঝখানে এসে দাঁড়ালেন। বাবা জিয়ান, ওরা তো এখনও বাচ্চা, ভুল বোঝাবুঝি হয়ে গেছে, ক্ষমা করে দাও। জিয়ান অত্যন্ত বিনয়ের সাথে ইমতিয়াজ চৌধুরীর দিকে তাকাল, কিন্তু তার কণ্ঠের দৃঢ়তায় কোনো পরিবর্তন এল না। আঙ্কেল, ভুল সেটাকে বলে যা মানুষ অজান্তে বা অসতর্কতায় করে ফেলে। আজ এখানে যা ঘটল তা কোনো ভুল ছিল না, তা ছিল খুব সচেতনভাবে করা এক নিষ্ঠুর অপমান। আহানা এবার অঝরে কাঁদতে শুরু করল। আমাকে শুধু একটা সুযোগ দাও, আমি সত্যিই বুঝতে পারিনি। জিয়ান সরাসরি আহানার অশ্রুসিক্ত চোখের দিকে তাকাল। নিজেকে একবার প্রশ্ন করে দেখো তো, যদি আমি সত্যিই সেই রাস্তার সাধারণ ছেলেটাই হতাম, যদি এই মুহূর্তে আমার পেছনে এই দামি গাড়িগুলো, এই সিকিউরিটি, এই রহমান সাম্রাজ্যের নাম না থাকত, তাহলে কি তুমি এই এক ফোঁটা চোখের জলও ফেলতে? তাহলে কি তুমি আমার পাশে দাঁড়াতে? আহানার কাছে এই কঠিন প্রশ্নের কোনো উত্তর ছিল না। তার এই অপরাধী নীরবতাই জিয়ানকে তার উত্তর দিয়ে দিল। জিয়ান একটি দীর্ঘশ্বাস ছাড়ল। যে সম্পর্কের ভিত্তিমূলে বিন্দুমাত্র সম্মান থাকে না, সেখানে বিয়ে নামক প্রতিষ্ঠানটি কেবল একটি ব্যবসায়িক চুক্তিতে পরিণত হয়। আর আমি অন্তত আমার পুরো জীবনটা এমন কোনো সস্তা চুক্তির উপর নির্ভর করে কাটাতে চাই না। এই কথাটি বলে সে সোজা তার বাবার বন্ধু ইমতিয়াজ চৌধুরীর দিকে ঘুরে দাঁড়াল এবং অত্যন্ত স্পষ্ট ও অবিচলিত কণ্ঠে ঘোষণা করল, আমি অত্যন্ত দুঃখিত আঙ্কেল, কিন্তু আমি এই সম্পর্ক আর কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যেতে পারব না। জিয়ানের সেই একটিমাত্র ঘোষণার পর পুরো হলের বাতাস যেন পাথরের মতো ভারী হয়ে গেল। আহানা ঠিক সেই জায়গাতেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার দুই গাল বেয়ে জল ঝরছিল, কিন্তু আজ প্রথমবারের মতো সেই অশ্রুতে সম্পর্ক ভাঙার কষ্টের চেয়ে নিজের নিচু মানসিকতার জন্য তীব্র লজ্জা মিশেছিল। সে আজ মর্মান্তিকভাবে উপলব্ধি করতে পারল যে সে কেবল একজন বিলিয়নারকে হাতছাড়া করেনি, সে অত্যন্ত নির্মমভাবে একজন খাঁটি মানুষকে তার সবচেয়ে সহজ ও সুন্দর রূপে প্রত্যাখ্যান করেছে। সে রাতের সেই জমকালো পার্টি খুব দ্রুতই এক অস্বস্তিকর নীরবতার মধ্যে শেষ হয়ে গেল। অতিথিরা একে একে বিদায় নেওয়ার সময় নিজেদের মধ্যে চাপা স্বরে কানাঘুষা করছিল। কেউ কেউ আহানার জন্য আফসোস করছিল, কেউ তার লাগামহীন অহংকার নিয়ে সমালোচনা করছিল, আবার অনেকেই বলাবলি করছিল যে এত বড় একটা বোকামি কেউ নিজের হাতে কিভাবে করতে পারে। আহানা প্রায় টলতে টলতে নিজের রাজকীয় বেডরুমে ফিরে এল। তার ঘরের চারপাশটা আগের মতোই ছিল, সেই লক্ষ টাকার ইন্টিরিয়ার, সেই দামি সুগন্ধি মোমবাতির আলো, সেই বিশাল ড্রেসিং টেবিল, চারপাশের সেই নামি দামি ব্র্যান্ডের ছড়াছড়ি। কিন্তু আজ জীবনের প্রথমবার তার কাছে এই সব কিছুকে বড্ড বেশি প্রাণহীন, সস্তা আর অর্থহীন মনে হতে লাগল। সে তার বিশাল আয়নার সামনে গিয়ে দাঁড়াল। সে নিজের প্রতিবিম্বের দিকে তাকাল। সেই নিখুঁত মেকআপ, সেই দামি ডিজাইনার গাউন, সেই সাজানো গোছানো চেহারা। আর ঠিক তখনই তার কানে বাজতে লাগল কিছুক্ষণ আগের তার নিজের সেই অট্টহাসির শব্দ, যখন একজন নিরপরাধ সাধারণ মানুষ তার সামনে দাঁড়িয়ে অপমানিত হচ্ছিল। তার দু চোখ বেয়ে অঝোর ধারায় জল নামতে লাগল। আমি তো মানুষটাকে দেখলামই না। সে ডুকরে কেঁদে উঠে নিজেকেই নিজে বলতে লাগল, আমি শুধু তার সস্তা জামা দেখলাম, তার নীরবতা দেখলাম, তার সরলতাকে দুর্বলতা ভেবে তাকে আস্তাকুড়ে ছুঁড়ে ফেললাম। অন্যদিকে জিয়ান রহমান ফিরে গিয়েছিল তার নিজের প্রাসাদে। সে তার বিশাল ব্যালকনিতে একা দাঁড়িয়েছিল। নিচে পুরো ঢাকা শহরটা জোনাকির মতো জ্বলছিল, কিন্তু তার মনে কোনো প্রতিশোধ নেওয়ার বা জয়ী হওয়ার আনন্দ ছিল না।
বরং সেখানে এক ধরনের অদ্ভুত শূন্যতা বিরাজ করছিল। তার বাবা সিকান্দার রহমান ধীর পায়ে ছেলের পাশে এসে দাঁড়ালেন। সিদ্ধান্ত কি একদম চূড়ান্ত? জিয়ান কয়েক সেকেন্ড নীরব থেকে উত্তর দিল, বাবা, যে সম্পর্কে প্রথম পরিচয়েই আত্মসম্মানকে মাটিতে মিশিয়ে দেওয়া হয়, সেই সম্পর্ক জোর করে টিকিয়ে রাখলে প্রতিদিন নিজের ভেতরের আত্মাটা একটু একটু করে মরতে থাকে। সিকান্দার রহমান ছেলের পিঠে হাত রেখে শুধু একটি কথাই বললেন, কঠিন সিদ্ধান্ত নেওয়াটা সবসময় যন্ত্রণাদায়ক, কিন্তু দিন শেষে সঠিক সিদ্ধান্ত ওই কঠিন পথেই আসে। সে রাতে আহানা এক মুহূর্তের জন্যেও চোখের পাতা এক করতে পারল না। ভোরের আলো ফোটা পর্যন্ত তার মাথার ভেতর কেবল একটি সত্যই হাতুড়ি পেটা করছিল, সে হেরে গেছে। আর এই হার অন্য কারো কাছে নয়, সে হেরেছে নিজের সেই কুৎসিত অহংকারের কাছে, যাকে সে এতদিন নিজের সবচেয়ে বড় শক্তি বলে ভেবে এসেছিল। পরের দিন সকালে আহানা প্রথমবারের মতো তার বিশাল ওয়ার্ড্রপটা খুলল। সে ঘণ্টার পর ঘণ্টা তার সেই লাখ টাকার ডিজাইনার পোশাকগুলোর দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল, যেগুলো নিয়ে তার এত অহংকার ছিল। তারপর একসময় সে সজোরে ওয়ার্ড্রোবের দরজাটা বন্ধ করে দিল। সে তার সাধারণ কাপড় রাখার ড্রয়ার থেকে অত্যন্ত সাদামাটা একটি সুতির সালোয়ার কামিজ বের করে পড়ল। মেকআপহীন মুখে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দীর্ঘক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তারপর খুব দৃঢ় কিন্তু শান্ত কণ্ঠে নিজেকে প্রতিশ্রুতি দিল, যদি আমাকে সত্যিই বদলাতে হয়, তবে শুধু আমার বাইরের খোলস পাল্টালে চলবে না, আমাকে আমার ভেতরের পচে যাওয়া চিন্তাভাবনার শেকড় উপড়ে ফেলতে হবে। আর ঠিক এই বিন্দু থেকে শুরু হল আহানা চৌধুরীর জীবনের সম্পূর্ণ নতুন এক অধ্যায়। যে রাতে জিয়ান সকলের সামনে সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে গিয়েছিল, সেদিন শুধু একটি বাগদান ভেঙে যায়নি, সেদিন তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল আহানার তৈরি করা সেই মেকি দুনিয়াটি, যেখানে সে নিজেকে ধরাছোঁয়ার বাইরের কেউ একজন ভাবত। পরবর্তী কয়েকটা দিন চৌধুরী ভিলায় যেন শ্মশানের নীরবতা নেমে এলো। আগে যেখানে দিন রাত নামিদামি মানুষের আনাগোনা থাকত, পার্টি আর ফ্যাশন শোয়ের পরিকল্পনায় বাড়ি মুখর থাকত, সেখানে এখন কেবল ফিসফিসানি আর চাপা গুঞ্জন। সমাজের যেসব এলিট মানুষরা একসময় আহানার একটা হাসির জন্য তার চারপাশে ঘুরঘুর করত, তারা এখন সুযোগ পেলেই তাকে এড়িয়ে চলতে শুরু করল। সোশ্যাল মিডিয়ায়, ড্রয়িং রুমের আড্ডায় এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল যে আহানা চৌধুরী নিজের হবু স্বামীকে ভিখারি ভেবে সবার সামনে চরম অপমান করেছে, আর এর বদলা হিসেবে ছেলেটি ভরা মজলিসে তাকে প্রত্যাখ্যান করে চলে গেছে। আহানার জন্য পরিস্থিতিটা শুধু চরম লজ্জারই ছিল না, এটা ছিল এমন এক নির্মম আয়না যা তাকে প্রথমবারের মতো তার জীবনের আসল শূন্যতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। প্রথম 2 দিন সে নিজেকে ঘরের 4 দেয়ালে সম্পূর্ণ বন্দী করে রাখল, কারো সাথে টু শব্দটিও করল না, নিজের ফোন বন্ধ করে ড্রয়ারে ফেলে রাখল, সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিল। তার পুরনো বান্ধবীরা অনেকেই মেসেজ পাঠানোর চেষ্টা করল, কেউ দিল মেকি সহানুভূতি, কেউ বোঝালো যে জিয়ান বড্ড বেশি বাড়াবাড়ি করেছে, এতটুকু অপমানে রিয়্যাক্ট করা কোনো পুরুষের সাজে না। কিন্তু আহানা এখন সেই ঘোর থেকে বেরিয়ে এসেছে। সে খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে সমস্যাটা জিয়ানের সংবেদনশীলতায় নয়, সমস্যাটা ছিল তার নিজের দূষিত চরিত্রে। তৃতীয় দিন সকালে আহানা ধীর পায়ে নিচে ডাইনিং টেবিলে নেমে এলো। ইমতিয়াজ চৌধুরী গম্ভীর মুখে খবরের কাগজ পড়ছিলেন। মেয়েকে এই সাদামাটা বেশে নিচে নামতে দেখেই তিনি খবরের কাগজটা ভাঁজ করে সরিয়ে রাখলেন। তার চোখে রাগের চেয়ে মেয়ের জন্য উদ্বেগই বেশি ফুটে উঠছিল। এবার কি করার কথা ভাবছ? তিনি খুব শান্ত স্বরে জানতে চাইলেন। আহানা বেশ কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল। তারপর সে যখন কথা বলল, তখন তার গলায় সেই পুরনো অহংকারের লেশমাত্র ছিল না, ছিল এক অদ্ভুত বিষণ্ণতা। আমি অনেক বড় অন্যায় করেছি বাবা। ইমতিয়াজ চৌধুরী গভীর মনোযোগের সাথে মেয়ের মুখের দিকে তাকালেন। মুখে নিজের ভুল স্বীকার করাটা খুব একটা কঠিন কাজ নয় মা, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে আমূল বদলে ফেলাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আহানা চোখ বন্ধ করে একটি দীর্ঘশ্বাস নিল। আমি সেই কঠিন কাজটাই করার চেষ্টা করব। শুধু কি জিয়ানকে ফিরিয়ে আনার জন্য? বাবা তীক্ষ্ণ দৃষ্টিতে প্রশ্ন করলেন। আহানা খুব ধীর গলায় উত্তর দিল, শুরুতে হয়তো শুধু ওর কাছে ক্ষমা চাওয়ার জন্যই ভেবেছিলাম, কিন্তু এখন আমি নিজের এই রূপটা দেখে নিজেই নিজের কাছে লজ্জিত। আমি নিজের জন্যই বদলাতে চাই। সেদিন দুপুরেই আহানা প্রথমবারের মতো জিয়ানের অফিসে গিয়ে হাজির হল। বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত রহমান এন্টারপ্রাইজের বিশাল হেডকোয়ার্টার। আকাশছোঁয়া কাঁচের বহুতল ভবন, ভেতরে চরম শৃঙ্খলাপরায়ণ পরিবেশ, আর কোথাও কোনো বাড়তি জাঁকজমক বা লোক দেখানো আভিজাত্যের ছাপ নেই।
রিসেপশনে বসা ভদ্রমহিলা আহানাকে দেখে অত্যন্ত বিনীতভাবে জিজ্ঞেস করলেন, ম্যাম, আপনার কি কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? না, আহানা শান্ত গলায় উত্তর দিল। তবে মিস্টার জিয়ান রহমানের সাথে আমার খুব জরুরি কিছু কথা ছিল। রিসেপশনিস্ট তার কম্পিউটারে কিছু একটা চেক করলেন, তারপর ইন্টারকমে কার সাথে যেন নিচু স্বরে কথা বললেন। এরপর তিনি মুখ তুলে অত্যন্ত প্রফেশনাল ভঙ্গিতে বললেন, আই এম এক্সট্রিমলি সরি ম্যাম, স্যার এই মুহূর্তে একটি মিটিংয়ে আছেন, তিনি এখন আপনার সাথে দেখা করতে পারবেন না। আমি অপেক্ষা করতে পারি, আহানা কোনো প্রতিবাদ না করেই বলল। সে লাউঞ্জের একটি এক কোণে সোফায় গিয়ে চুপচাপ বসে রইল। 1 ঘণ্টা, 2 ঘণ্টা, 3 ঘণ্টা করে সময় গড়াতে লাগল। অফিসের শত শত কর্মী আসা যাওয়া করতে লাগল। অনেকেই তাকে চিনতে পারল। কেউ তাকে দেখে অবাক হয়ে থমকে দাঁড়াল, কেউ নিজেদের মধ্যে কানাঘুষা শুরু করল। কিন্তু আজ প্রথমবারের মতো আহানার এসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। সে আজ হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছিল যে অবহেলিত হওয়ার যন্ত্রণা কতটা তীব্র হতে পারে। ওপরতলার বিলাসবহুল কেবিনে বসে জিয়ান সিসিটিভি স্ক্রিনে আহানার প্রতিটি গতিবিধি লক্ষ্য করছিল। সে একদম চুপচাপ বসে আছে। না সে তার স্বভাবসুলভ ভঙ্গিতে রিসেপশনিস্টের ওপর চিৎকার করছে, না কারো সাথে বিরক্তি প্রকাশ করছে। তবুও জিয়ান নিজের সিদ্ধান্তে অটল রইল। বিকেলের দিকে রিসেপশনিস্ট আবার এসে তাকে বললেন, ম্যাম, স্যার আজ সারাদিনের জন্য ব্যস্ত, আজ আর দেখা হবে না। আহানা কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে হালকা মাথা নাড়ল। ঠিক আছে, আমি না হয় কাল আবার আসব। এবং সে সত্যিই পরের দিন আবার এলো। এর পরের কয়েকটা দিন ধরে, কখনো সকালবেলা, কখনো কড়া দুপুরে, আবার কখনো পড়ন্ত বিকেলে, প্রতিবারই তাকে শুনতে হতো একই বাধা ধরা উত্তর, স্যার একটি কনফারেন্সে আছেন, স্যার সাইট ভিজিটে গেছেন, স্যার আজ অ্যাভেলেবল নন। ধীরে ধীরে পুরো অফিসে এই খবর রটে গেল। কিছু স্টাফ আড়ালে বলাবলি করত যে এই ধনী মেয়েটি নিশ্চয়ই নতুন কোনো চাল চালছে। আবার কারো কারো মনে হতো মেয়েটা সত্যি বোধহয় নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত। কিন্তু জিয়ানের মনের ক্ষতটা তখনও খুব তাজা ছিল। সে কোনোভাবেই এই প্রহসনে অংশ নিতে রাজি ছিল না। একদিন বিকেলে জিয়ানের অফিস থেকে ব্যর্থ হয়ে ফেরার পথে আহানার গাড়ি পুরান ঢাকার জ্যামজটপূর্ণ একটি রাস্তা দিয়ে যাচ্ছিল। তীব্র যানজটের কারণে গাড়ি প্রায় স্থির হয়েছিল। আনমনে জানালার বাইরে তাকাতেই আহানার নজর গেল রাস্তার পাশের একটি জরাজীর্ণ ভবনের দিকে। এটি একটি ছোট কমিউনিটি সেন্টার বা এনজিও টাইপের কিছু। এর বাইরের ভাঙাচোরা দেয়ালে কাঁচা হাতে লেখা ছিল, আলোর দিশারি বিদ্যানিকেতন, সব শিশুর শিক্ষার সমান অধিকার। দরজার কাছে দাঁড়িয়েছিলেন একজন বয়স্ক, স্নেহময়ী মহিলা। তিনি রাস্তা দিয়ে ছুটে চলা পথশিশুদের ডেকে ভেতরে ঢোকাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে একটি ৮-৯ বছরের ছিন্নমূল মেয়ে হাত থেকে পড়ে যাওয়া একটি রঙের বাক্স রাস্তা থেকে তোলার চেষ্টা করছিল। কিন্তু পাশ দিয়ে ছুটে চলা ব্যস্ত মানুষজন তাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিল। কেউ এক মুহূর্তের জন্যও তাকে সাহায্য করতে দাঁড়াল না। রঙগুলো চারদিকে ছড়িয়ে পড়ছিল। হঠাৎ করেই সম্পূর্ণ অবচেতনভাবে আহানা গাড়ির দরজা খুলে নিচে নেমে এলো। ব্যস্ত রাস্তার ধুলোবালির মধ্যেই সে ওই ছোট মেয়েটির পাশে হাঁটু গেড়ে বসল এবং নিজের হাতে ছড়ানো রঙগুলো কুড়িয়ে বাক্সে ভরতে শুরু করল। মেয়েটি বড় বড় চোখে এই সুন্দরী ম্যাডামকে দেখতে লাগল, তারপর ভয়ে ভয়ে বলল, আপা, আপনার সুন্দর জামাটা তো ময়লা হইয়া যাইব। আহানা আজ প্রথমবারের মতো মন থেকে কোনো রকম কৃত্রিমতা ছাড়াই মুচকি হাসল। কোনো ব্যাপার না রে, রং তো আর কাউকে ময়লা করে না, রং তো সবকিছু দেখতে সুন্দর করে দেয়। সেই বয়স্ক মহিলাটি ততক্ষণে ছুটে এসে আহানাকে ধন্যবাদ জানালেন। মা, তোমাকে অনেক ধন্যবাদ, আমি রহিমা খালা। তিনি নিজের পরিচয় দিলেন। এই পুরান ঢাকার বস্তির গরিব পোলাপানদের আমরা এখানে সন্ধ্যায় একটু পড়াই, কিন্তু আজকে একজন টিচার আসতে পারে নাই, তাই খুব বিপদে পইড়া গেছি। আহানা কৌতূহলবশত বিদ্যানিকেতনের ভেতরটায় একটু উঁকি দিল। ভাঙা চেয়ার টেবিল, ঘর ঘর শব্দ করা পুরনো সিলিং ফ্যান, ফাটা ব্ল্যাকবোর্ড আর কিছু পুরনো বই, কিন্তু সেখানে বসে থাকা প্রতিটি শিশুর চোখে মুখে ছিল নতুন কিছু শেখার এক অদম্য তৃষ্ণা। আমি কি আপনাদের কোনো সাহায্য করতে পারি? মানে, যদি আমি 1 ঘন্টার জন্য ওদের ক্লাসটা নিয়ে নিই? কথাটা আহানার মুখ থেকে আপনা আপনিই বেরিয়ে এলো। রহিমা খালা বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালেন। এই অভিজাত ঘরের মেয়ে এই বস্তির বাচ্চাদের পড়াবে? তুমি সত্যি পড়াইতে পারবা মা? আহানা কিছুটা সংকোচের সাথে হাসল। আমি আগে কখনো পড়াইনি, কিন্তু আমি মন থেকে চেষ্টা করতে পারি। সেদিন বিকেলে আহানা ওই ভাঙা ঘরে বসে বাচ্চাদের ইংরেজিতে ছোট ছোট শব্দ শেখাল, তাদের সাথে বসে খাতায় ছবি আঁকল এবং তাদের রূপকথার গল্প শোনাল। ক্লাস শেষে সে যখন বের হয়ে আসছিল, তখন সেই ছোট মেয়েটি দৌড়ে এসে তার হাত শক্ত করে ধরে বলল, আপা, কাইলকাও আইবেন তো?
ওই ছোট্ট ধুলোমাখা বাচ্চাটার ওই একটি নিষ্পাপ বাক্য যেন আহানার ভেতরের অনেকগুলো বন্ধ দরজা এক ধাক্কায় খুলে দিল। পরের দিন সে আবার সেখানে গেল, তার পরের দিনও গেল, আর এভাবেই ধীরে ধীরে ওই বিদ্যানিকেতনটি আহানার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হল। এখন আহানার দিনলিপি সম্পূর্ণ বদলে গেছে। সকালে নিজের বাসা, দুপুরে জিয়ানের অফিসে দেখা করার ব্যর্থ চেষ্টা, আর বিকেল থেকে সন্ধে পর্যন্ত পুরান ঢাকার ওই আলোর দিশারিতে। সে নিজের জমানো টাকা দিয়ে বাচ্চাদের জন্য নতুন বই খাতা কিনে পাঠাতে শুরু করল, কিন্তু কোথাও নিজের নামের লেবেল লাগাল না। সে নিজেই মেঝেতে চাটাই বিছিয়ে বাচ্চাদের সাথে বসে তাদের টিফিন ভাগ করে খেত, তাদের হোমওয়ার্ক দেখিয়ে দিত, আর বস্তির কিশোরী মেয়েদের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ও আত্মবিশ্বাসের পাঠ দিত। সবচেয়ে বড় স্বস্তির জায়গাটি ছিল, সেখানে কেউ তাকে শহরের হাই প্রোফাইল আহানা চৌধুরী হিসেবে চিনত না। ওই বাচ্চাদের কাছে সে ছিল শুধুই তাদের আদরের আহানা আপা। অন্যদিকে জিয়ানের অফিসে একদিন তার খুব বিশ্বস্ত ও পুরনো কর্মী শফিক সাহেব এসে একটু ইতস্তত করে বললেন, স্যার, অভয় দিলে একটা কথা বলতাম। আমার মনে হয় ব্যাপারটা আপনার জানা উচিত। জিয়ান ল্যাপটপ থেকে চোখ তুলে তাকাল। কি ব্যাপার শফিক সাহেব? ওই যে আহানা ম্যাম, উনি আজকাল রোজ বিকেলে পুরান ঢাকার একটা ছোট বস্তির স্কুলে যান, ওই গরিব বাচ্চাগুলোর সাথে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটান। গত সপ্তাহে ওই স্কুলঘরের চাল ফুটো হয়ে পানি পড়ছিল। উনি নিজের খরচে সেটা মেরামত করিয়ে দিয়েছেন, কিন্তু কাউকে নিজের নাম বলতে বারণ করে দিয়েছেন। জিয়ান কয়েক মুহূর্ত চুপ করে থেকে কলমটা টেবিলে রাখল, তারপর খুব নিরাসক্ত গলায় বলল, শফিক সাহেব, মানুষ পাবলিসিটি আর সিম্প্যাথি পাওয়ার জন্য অনেক বড় বড় নাটক করতে পারে। শফিক সাহেব ধীর গলায় বললেন, হতে পারে স্যার, আপনি আমার চেয়ে ভালো বোঝেন, কিন্তু আমি নিজের চোখে দেখেছি কাজগুলো। ওই গলিতে কোনো টিভি ক্যামেরা যায় না, কোনো নিউজপেপার কাভারেজ নেই, এমনকি উনি ফেসবুকে একটা পোস্টও দেননি। সে রাতে জিয়ান ঘুমাতে পারল না। তার মনের ভেতরে দুটি ভিন্ন সত্তার তীব্র লড়াই চলছিল। একটি সত্তা তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল, যে নারী প্রথম দেখায় একজন মানুষকে তার জুতো আর পোশাক দিয়ে অপমান করতে পারে, তার এই সেবামূলক কাজ স্রেফ একটি নিখুঁত অভিনয়। কিন্তু তার ভেতরের অন্য একটি নরম সত্তা ফিসফিস করে বলছিল, মানুষ মাত্রই ভুল করে, আর কিছু মানুষ সেই ভুলের আগুনে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়। এর কিছুদিন পর জিয়ান কাউকে কিছু না জানিয়ে একা একা গাড়ি চালিয়ে পুরান ঢাকার সেই গলির মুখে গিয়ে পৌঁছাল। সে অত্যন্ত সাধারণ একটি শার্ট পরেছিল। গাড়িটা অনেক দূরে একটা গ্যারেজের পাশে পার্ক করে সে হেঁটে বিদ্যানিকেতনের দরজার কাছে গিয়ে দাঁড়াল। ভেতরে উঁকি দিতেই তার চোখ আটকে গেল। আহানা একটি সাধারণ সুতির থ্রি পিস পরে খালি পায়ে মেঝেতে বসে আছে। তার চারপাশে ঘিরে বসে আছে ৪-৫টি ছোট বাচ্চা মেয়ে। সে খুব মনোযোগ দিয়ে তাদের ইংরেজি বাক্য গঠন করা শেখাচ্ছে। এর মধ্যে একটা ছোট বাচ্চা খুব কান্নাকাটি করছিল বলে আহানা নিজের কোলে বসিয়ে পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছিল। আরেকটা মেয়ের স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গিয়েছিল। আহানা নিজের হাতে তার পায়ের মাপ নিয়ে রহিমা খালাকে বলছিল যে সে কালই নতুন জুতো কিনে আনবে। জিয়ান দূর থেকে তার মুখের এক্সপ্রেশনগুলো নিবিড়ভাবে লক্ষ্য করছিল। সেখানে বিরক্তির কোনো লেশমাত্র নেই, নেই কোনো মেকি হাসি বা জোর করে ভালো সাজার চেষ্টা। তার চোখে মুখে কেবল এক অকৃত্রিম মমতা আর আপনত্ব ছড়িয়ে আছে। ঠিক তখনই দরজার কাছে দাঁড়িয়ে থাকা জিয়ানকে দেখে একটি ছোট ছেলে দৌড়ে এসে আহানাকে বলল, আপা, দেখেন তো ওই ভাইজান কি জানি চায়। আহানা মুখ তুলে দরজার দিকে তাকাল। জিয়ানকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে তার সারা শরীর যেন কয়েক সেকেন্ডের জন্য জমে গেল। জিয়ান, তুমি? সে কোনো মতে অস্ফুট স্বরে উচ্চারণ করল। জিয়ান ধীর পায়ে ভেতরে প্রবেশ করল। আমি আসলে দেখতে এসেছিলাম যে বাতাসে যেসব কথা উঠছে তার মধ্যে কতটা সত্য আর কতটা অভিনয়। আহানা ধীরে ধীরে বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে উঠে দাঁড়াল। আজ তার চোখে জিয়ানকে হারানোর সেই পুরনো ভীতি বা হাহাকার ছিল না, বরং সেখানে ছিল এক ধরনের প্রশান্ত বিনয়। জিয়ান চারপাশের ভাঙাচোরা দেওয়ালগুলোর দিকে তাকিয়ে প্রশ্ন করল, এসব কবে থেকে শুরু করেছ? যেদিন থেকে আমি আয়নায় নিজের আসল কুৎসিত রূপটা দেখতে পেয়েছি। আহানা খুব স্পষ্ট স্বরে উত্তর দিল, শুধু কি আমাকে ইমপ্রেস করার জন্য? জিয়ানের কণ্ঠে তখনও সন্দেহের সুর। আহানা কিছুক্ষণ নীরব থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর জিয়ানের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আমি যদি বলি না, তাহলে সেটা মিথ্যা বলা হবে। হ্যাঁ, শুরুটা হয়তো তোমার জন্যই হয়েছিল। আমি তোমাকে হারিয়ে ফেলার ভয়ে পাগল হয়ে গিয়েছিলাম, যে কোনো মূল্যে তোমার ক্ষমা পেতে চেয়েছিলাম। কিন্তু এখানে আসার পর, এই বাচ্চাগুলোর সাথে মেশার পর আমি বুঝতে পেরেছি যে আমি আসলে তোমার সামনে ছোট হইনি,
আমি নিজের বিবেকের কাছে নিজে হেরে গিয়েছিলাম। এখন আমি যা কিছু করছি তা তোমাকে ফিরে পাওয়ার জন্য নয়, বরং প্রতিদিন রাতে শান্তিতে ঘুমানোর জন্য করছি। জিয়ান কোনো কথা বলল না। ঠিক সেই সময় একটি বাচ্চা মেয়ে আহানার ওড়না ধরে টান দিয়ে বলল, আপা, কালকের রাজারানীর গল্পটা তো শেষ করলেন না? আহানা জিয়ানের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে মেয়েটির মাথায় হাত বুলিয়ে মিষ্টি করে হাসল। আচ্ছা রে মা, আজকেই শেষ করে দেব। জিয়ান সেই হাসিটা দেখল। এই হাসিতে কোনো ফ্ল্যাশলাইটের প্রয়োজন নেই, কোনো দাম্ভিকতার ছোঁয়া নেই। এই হাসিটা বড্ড বেশি পবিত্র আর সত্যি। এরপরেও রাতারাতি কোনো ম্যাজিক হল না। জিয়ান তাকে সাথে সাথে ক্ষমা করে দেয়নি, কিন্তু আহানাকে পুরোপুরি উপেক্ষা করাও সে বন্ধ করে দিল। মাঝে মাঝেই রহমান ফাউন্ডেশনের তরফ থেকে ওই বিদ্যানিকেতনে বেনামে সাহায্য আসতে শুরু করল। জিয়ান কখনো কখনো দূর থেকে নিজের গাড়িতে বসে লক্ষ্য করত যে আহানা এখনও সেই রুটিন মেনেই সেখানে আসছে কিনা। সময়ের সাথে সাথে জিয়ান বুঝতে পারল যে আহানার এই পরিবর্তন কোনো সাময়িক ইমোশন বা অনুশোচনা নয়। সে গ্রীষ্মের প্রচণ্ড গরমে নিজের পকেটের টাকা দিয়ে বাচ্চাদের জন্য ঠান্ডা পানির ফিল্টার বসাল। বর্ষায় যখন চাল ফুটো হয়ে পানি পড়ত, তখন সে নিজে ভিজে মেঝে মুছত আর বালতি পেতে রাখত। এমনকি ঈদের দিনে শহরের কোনো 5 স্টার হোটেলে পার্টি না করে সে এই বস্তির বাচ্চাদের জন্য নিজের হাতে রান্না করে খাবার নিয়ে আসত। একদিন বিদ্যানিকেতনে একটা খুব খারাপ খবর এলো। বস্তির খুব মিষ্টি একটা মেয়ে নাম মিম হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার জানান যে তার হার্টে ফুটো আছে এবং জরুরি ভিত্তিতে একটি ব্যয়বহুল অপারেশন প্রয়োজন। টাকার অঙ্কটা বস্তির মানুষের কাছে স্বপ্নের মতো। রহিমা খালা ডুকরে কেঁদে উঠলেন, কারণ ফান্ডের অবস্থা খুবই খারাপ। আহানা কাউকে কিছু না বলে সেই রাতেই বাসায় ফিরে গেল। সে তার ড্রয়ার খুলে একটি ভেলভেটের বাক্স বের করল। ভেতরে রাখা ছিল একজোড়া অত্যন্ত দামি হীরের চুড়ি। এটি তার মায়ের দেওয়া উপহার, যা একসময় আহানার কাছে তার আভিজাত্য আর অহংকারের সবচেয়ে বড় প্রতীক ছিল। পরের দিন সকালে সে অত্যন্ত গোপনে শহরের একজন বিশ্বস্ত জুয়েলারের কাছে গিয়ে কোনো দরদাম না করেই চুড়িজোড়া বিক্রি করে দিল। পুরো টাকাটা সে সরাসরি হাসপাতালের অ্যাকাউন্টে জমা করে দিল এবং কঠোরভাবে নির্দেশ দিল যেন ডোনার হিসেবে তার নাম কোনোভাবেই প্রকাশ করা না হয়। কিন্তু নিয়তির খেলা বড়ই অদ্ভুত। যে হাসপাতালে মিম ভর্তি হয়েছিল, সেই হাসপাতালের চ্যারিটি ফান্ডের প্রধান স্পন্সর ছিল স্বয়ং রহমান এন্টারপ্রাইজ। মাস শেষে যখন জিয়ান হাসপাতালের ডোনেশন রেকর্ড আর ফান্ডিং রিপোর্ট চেক করছিল, তখন একটি নির্দিষ্ট এন্ট্রির দিকে তার চোখ আটকে গেল। ডোনারের নাম আহানা চৌধুরী, নাম গোপন রাখার বিশেষ অনুরোধ। এই একটি লাইন পড়ার পর জিয়ানের ভেতরের শেষ সংশয়টুকুও যেন ধূলিসাৎ হয়ে গেল। সে বুঝতে পারল যে মেয়ে নিজের সবচেয়ে দামি অহংকারকে অন্যের জীবনের জন্য এত নীরবে বিসর্জন দিতে পারে, সে আর যাই হোক আগের সেই মেকি আহানা নেই। পরের দিন বিকেলে জিয়ান আহানাকে একটি টেক্সট মেসেজ পাঠাল, আগামীকাল বিকেল 5টায় বিদ্যানিকেতনের পেছনের মাঠে থেকো, কথা আছে। মেসেজটা পড়ে আহানার হাত কাঁপতে শুরু করল। পরের দিন সে নির্ধারিত সময়ের অনেক আগেই সেখানে পৌঁছে গেল। পরনে সেই সাধারণ সুতির 3 পিস, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে এক অদ্ভুত প্রশান্তি। জিয়ান ঠিক 5টায় সেখানে এলো। তার চোখে মুখে আজ আর সেই পুরনো কাঠিন্য বা রাগ ছিল না, বরং ছিল এক গভীর উপলব্ধির ছায়া। আমার একটা শেষ প্রশ্ন আছে, জিয়ান সরাসরি আহানার চোখের দিকে তাকিয়ে বলল। ধরে নাও কোনো কারণে আজ আমার রহমান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল। আমি আবার সেই সাধারণ জিয়ান হয়ে গেলাম, যার কাছে না আছে কোনো ক্ষমতা, না আছে কোনো ব্যাংক ব্যালেন্স। তাহলেও কি তুমি আমার পাশে এই সাধারণ পোশাকে হেঁটে যেতে রাজি থাকবে? আহানা এবার 1 সেকেন্ডও দ্বিধা করল না। সে খুব স্থির দৃষ্টিতে উত্তর দিল, আগে হলে আমি কখনোই থাকতাম না জিয়ান, কারণ তখন আমার চোখ অন্ধ ছিল। আজ যদি আমি তোমাকে মিথ্যে বলি, তাহলে আমি আমার ওই পুরনো সত্তাকেই প্রশ্রয় দেব। কিন্তু আজ আমি মানুষকে তার বাইরের খোলস দিয়ে মাপি না। যদি তুমি আজ রাস্তার একজন সাধারণ মানুষও হতে আর তোমার মনটা ঠিক এই জিয়ানের মতোই বিশাল হতো, তবে আমি চোখ বন্ধ করে তোমার হাত ধরে হাঁটতাম। জিয়ান একটু থেমে জিজ্ঞেস করল, আর যদি আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে না পারি? আহানার চোখ ভিজে উঠল, কিন্তু তার কণ্ঠে কোনো আক্ষেপ ছিল না। তাও আমি আমার এই নতুন জীবনটাকে ছাড়তে পারব না, কারণ আমি আগেই বলেছি এই পরিবর্তন এখন আর তোমাকে পাওয়ার জন্য নয়, এটা আমার বেঁচে থাকার একমাত্র কারণ। এই উত্তরের মধ্যে এত নিখাত সততা ছিল যে জিয়ানের মনের ভেতরের শেষ দেওয়ালটাও হুড়মুড় করে ভেঙে পড়ল। সে একটি স্বস্তির শ্বাস ফেলে বলল, ভাঙা বিশ্বাস জোড়া লাগতে অনেক সময় লাগে আহানা। আহানা মৃদু হেসে মাথা নাড়ল। আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি, এবার আর কোনো অধিকার খাটিয়ে নয়,
কেবল ভরসা দিয়ে। এরপর থেকে মাস গড়িয়ে যেতে লাগল। তাদের দুজনের সম্পর্কটা এবার কোনো জোর করে চাপিয়ে দেওয়া বাগদান ছিল না, বরং এটি গড়ে উঠছিল পারস্পরিক শ্রদ্ধা আর বন্ধুত্বের ওপর। তারা এখন প্রায়ই একসাথে বিদ্যানিকেতনে বসত, বাচ্চাদের ভবিষ্যতের জন্য স্কলারশিপের প্ল্যান করত, স্কুলের নতুন ভবন তৈরির নকশা বানাত। কাজের ফাঁকে ফাঁকে তারা একে অপরকে নতুন করে আবিষ্কার করতে শুরু করল। জিয়ান জানতে পারল যে আহানা ছোটবেলা থেকেই চমৎকার ছবি আঁকতে পারত, কিন্তু তথাকথিত হাই সোসাইটির ইভেন্ট ম্যানেজমেন্টের চাকচিক্যে সে তার এই সাধারণ প্রতিভাটাকে গলাটিপে মেরে ফেলেছিল। অন্যদিকে আহানা জানল যে জিয়ানের এই সাধারণ জীবনযাপন কোনো পাবলিসিটি স্টান্ট নয়, এটাই তার বেঁচে থাকার দর্শন। জিয়ান তার কোম্পানির নিচুতলার কর্মীদের সন্তানদের পড়াশোনার পুরো দায়িত্ব নিজে বহন করে এবং প্রচারের আলো থেকে দূরে থেকে অজস্র হাসপাতালে ফ্রি বেডের ব্যবস্থা করে রেখেছে। এক বর্ষার সন্ধ্যায় বিদ্যানিকেতনের নতুন টিনশেড ক্লাসরুমের কাজ চলছিল। হঠাৎ করেই কাল বৈশাখী ঝড় শুরু হল। চারপাশ অন্ধকার হয়ে প্রবল বেগে বাতাস বইতে লাগল। ঠিক তখনই সামনের দিকের বাঁশ দিয়ে বানানো অস্থায়ী প্যান্ডেলের একটা বড় অংশ মরমর করে ভেঙে পড়তে শুরু করল। আর ঠিক সেই জায়গাতেই কয়েকটা ছোট বাচ্চা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। আহানা নিজের জীবনের তোয়াক্কা না করে অন্ধের মতো সেদিকে ছুটে গেল। সে দু হাতে বাচ্চাদের ধাক্কা দিয়ে নিরাপদ জায়গায় সরিয়ে দিল, কিন্তু নিজে ছিটকে গিয়ে পড়ল কাদা পানির মধ্যে। বাঁশের একটা অংশ তার কাঁধ ঘেঁষে পড়ল। জিয়ান গাড়ির ভেতর থেকে এই দৃশ্য দেখে পাগলের মতো ছুটে এলো। সে কাদামাখা আহানাকে টেনে তুলল। তুমি ঠিক আছো? বেশি লাগেনি তো? জিয়ানের কণ্ঠে ছিল তীব্র আতঙ্ক। আহানা হাঁপাতে হাঁপাতে কাদামাখা মুখেই বলল, আমি ঠিক আছি, বাচ্চারা সেফ আছে তো? সেই প্রবল ঝড়ের মধ্যে দাঁড়িয়ে জিয়ান আহানার চোখে মুঠে ঠিক সেই জিনিসটাই দেখতে পেল যার খোঁজ সে তার জীবনের প্রথম দিন থেকে করে আসছিল, নিজের চেয়ে অন্যের জীবনের জন্য তীব্র মমতা। জিয়ানের ঠোঁটে এক পরম তৃপ্তির হাসি ফুটে উঠল। সে আহানার কাদামাখা হাতটা শক্ত করে ধরে বলল, আমি এবার আমার সব উত্তর পেয়ে গেছি আহানা। কি উত্তর? আহানা অবাক হয়ে জিজ্ঞেস করল। এই উত্তর যে মানুষ একবার ভুল করলেই তার জীবন শেষ হয়ে যায় না। কিছু মানুষ ভুলের আগুনে পুড়ে এমন এক খাঁটি সোনায় পরিণত হয় যার কোনো দাম নির্ধারণ করা যায় না। সেদিন আর কোনো লুকোচুরি রইল না। তারা দুজনেই বুঝতে পারল যে তাদের মাঝে এখন আর কোনো ইগো, স্ট্যাটাস বা লোক দেখানো অহংকার নেই। সেখানে এখন কেবলই আছে একে অপরের প্রতি প্রবল সম্মান আর বুক ভরা ভালোবাসা। খবরটা যখন দুই পরিবারে পৌঁছাল তখন ইমতিয়াজ চৌধুরী আর সেকান্দার রহমান দুজনেই আনন্দে আত্মহারা হয়ে গেলেন। এবার বিয়ের আয়োজন নিয়ে আলোচনা শুরু হল, কিন্তু এবার আর কোনো 5 স্টার হোটেল বা ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথা উঠল না। আহানা খুব শান্ত গলায় প্রস্তাব দিল, যদি আমাদের বিয়েটা করতেই হয় তবে আমি চাই সেটা ওই বিদ্যানিকেতনেই হোক, কারণ ওই জায়গাটাই আমাকে সত্যিকারের মানুষ হতে শিখিয়েছে। জিয়ান হেসে সায় দিল, আর ওই জায়গাটাই আমাকে শিখিয়েছে যে ক্ষমা করার ক্ষমতা কতটা জাদুকরী হতে পারে। কয়েক সপ্তাহ পর পুরান ঢাকার সেই আলোর দিশারি বিদ্যানিকেতনের পেছনের মাঠে একটি অত্যন্ত সাধারণ ছাদনাতলা সাজানো হল। কোনো বিদেশি অর্কিড নয়, চারপাশ সাজানো হল দেশি গাঁদা ফুল আর আম পাতা দিয়ে। কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট নয়, বিদ্যানিকেতনের বাচ্চারা নিজেদের হাতে মাটিতে সুন্দর আলপনা এঁকে দিল। চারপাশে কোনো কৃত্রিম ফ্ল্যাশলাইট ছিল না, কিন্তু উপস্থিত প্রতিটি মানুষের মুখের হাসিগুলো ছিল পৃথিবীর যে কোনো আলোর চেয়ে বেশি উজ্জ্বল। আহানা সেদিন কোনো লাখ টাকার ডিজাইনার লেহেঙ্গা পরেনি। সে পরেছিল খুব সাধারণ একটি লাল বেনারসি শাড়ি, সাথে মায়ের দেওয়া পুরনো কিছু গয়না। কিন্তু আজ তাকে পৃথিবীর সবচেয়ে সুখী আর সুন্দরী কোণে মনে হচ্ছিল, কারণ তার হাসিতে ছিল এক পরম শান্তি। জিয়ানও পরেছিল সাধারণ একটি ঘিয়ে রঙের পাঞ্জাবি। বিয়ের মন্ত্র পড়ার আগে জিয়ান যখন আহানার মুখোমুখি দাঁড়াল, আহানা ধীর স্বরে বলল, তুমি আমাকে শুধু দ্বিতীয় সুযোগ দাওনি জিয়ান, তুমি আমাকে নতুন করে জন্ম নিতে সাহায্য করেছ। জিয়ান আলতো হেসে উত্তর দিল, আর তুমি প্রমাণ করেছ যে মানুষ যদি সত্যিই অন্তর থেকে বদলাতে চায় তবে তার সবচেয়ে কুৎসিত অহংকারটাও তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারে। বাচ্চারা আনন্দে ফুল ছিটিয়ে দিল। রহিমা খালার চোখ দিয়ে অঝরে আনন্দের জল পড়ছিল। সিকান্দার রহমান এবং ইমতিয়াজ চৌধুরী দুজনেই আজ এক পরম তৃপ্তি নিয়ে তাদের সন্তানদের দিকে তাকিয়েছিলেন। সেখানে কোনো দামি আতশবাজি ফোটানো হয়নি, কোনো ডিজে বাজেনি,
কিন্তু ওই ছোট মাঠটিতে যে স্বর্গীয় আনন্দের মেলা বসেছিল তা পৃথিবীর কোনো রাজপ্রাসাদেও সম্ভব ছিল না। সেদিন আহানা কেবল জিয়ান রহমানের হাতই ধরেনি, সে চিরকালের জন্য নিজের সেই অন্ধকার, অহংকারী আর মেকি জীবনটাকে পেছনে ফেলে এসেছিল। সে প্রমাণ করেছিল যে একজন মানুষের প্রকৃত মূল্যায়ন তার ব্যাংক ব্যালেন্স, দামি গাড়ি বা পদবি দিয়ে হয় না। মানুষের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে তার বিনয়, তার ব্যবহার আর তার পরোপকারী মনের মাঝে। আর জিয়ান প্রমাণ করেছিল যে আত্মসম্মান বোধ মানেই সবসময় কঠোর হওয়া নয়। যখন কেউ সত্যিই নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসে, তখন তাকে ক্ষমা করে বুকে টেনে নেওয়াটা কোনো দুর্বলতা নয়, বরং সেটাই হল আসল মহত্ব। সময়ের সাথে সাথে আলোর দিশারি বিদ্যানিকেতন একটি বিশাল শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হল। আহানা সেখানে সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য ভোকেশনাল ট্রেনিং আর কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করল। জিয়ান রহমান তার বিশাল সাম্রাজ্যের একটি বড় অংশ এই ধরনের স্কুল আর হাসপাতাল তৈরিতে ব্যয় করতে লাগল। তাদের জীবনে আজও কাজের চাপ আছে, ব্যবসায়িক চ্যালেঞ্জ আছে, কিন্তু তাদের সম্পর্কের শেকড় এখন এত গভীরে পৌঁছে গেছে যে কোনো ঝড়ই তাকে টলাতে পারবে না। কারণ তাদের এই সম্পর্কের ভিত্তি কোনো মেকি আভিজাত্যের ওপর নয়, বরং পারস্পরিক সম্মান, ক্ষমা আর নিখাদ মানবতার ওপর প্রতিষ্ঠিত।